গুড মর্নিং বন্ধুরা, আজকে 2024 সালের জানুয়ারি মাসের 11 তারিখ আর আবার বেরিয়ে পড়েছি আমরা আরেকটা ব্লগে। আজকে আছি মায়াপুরে, কিন্তু এখন আমরা যাব নবদ্বীপে। নবদ্বীপের বিভিন্ন যে জায়গাগুলো আছে দর্শনীয় স্থান সেগুলো ঘুরবো। তোমরা এতক্ষণ যে ভিডিও বানিয়ে আগের ভিডিওটা আমি মায়াপুরের বিভিন্ন জায়গাটা ঘুরে দেখালাম, আর এখন আমি নবদ্বীপের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো, তার সঙ্গে সেই এলাকাটাকেও আমি তোমাদেরকে দেখাবো ঘুরে। এখন আমার পিছন দিকে থেকে গেল ইসকনের মূল মন্দির, আর এই দিকে রয়েছে ঘাট, তাই তো ফেরিঘাট। ফেরিঘাট থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব নবদ্বীপ ধামের ফেরিঘাটে। আর তারপরে আমরা ওইখান থেকে দেখি একটা টুকটুক অটো কিংবা হেঁটে সম্ভবত আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরে নেব। লোককে জিজ্ঞেস করবো যে কোন কোন দেখার জায়গা আছে, সেসব জায়গাগুলোই আমরা নিজেরাই ঘুরে পায়ে হেঁটে দেখে নেব। দেখো রাস্তাতে কি ভিড় লেগে গেছে, দেখো একবার। সকালবেলায় যখন বেরোলাম কিংবা ভোরবেলায় গেলাম তখন এত ভিড় ছিল না। এবার কী করে হঠাৎ করে ভিড় লেগে গেল, আসলে তখন অনেকটা ঠান্ডা ছিল আর কুয়াশা ছিল, তো ওই জন্য ভিড়টা অতটা ছিল না। হঠাৎ করে কুয়াশাটা চলে গেল আর লোকের ভিড়, মানে লোকের জমায়েত হতে লাগলো। এইটা হচ্ছে মায়াপুরে ঢোকার মেন গেট। কারণ তুমি যদি নবদ্বীপ থেকে গঙ্গা পার হয়ে আসো তাহলে এটা হচ্ছে মেন গেট। আর রাস্তার দুই ধারে বহু এরকম ছোটোখাটো খাবার দোকান, চায়ের দোকান এরকম পেয়ে যাবে। আর দুপা অন্তর অন্তর বিভিন্ন এরকম একই সেম ডিজাইনের প্রায় মন্দির, কোনোটা হয়তো একটু খারাপ হয়ে আছে, কোনোটা একটু ভালো, কিন্তু মোটামুটি এইরকম ডিজাইনের তোমরা মন্দির পেয়ে যাবে। কোন মন্দির থেকে একটু এগিয়ে এলেই দেখো সামনেই ফেরিঘাট পাবা, আর একটু ডান দিক ধরে গেলে একটা ফেরিঘাট পাবা, কিন্তু এই ফেরিঘাটটা একটু দূর হবে, এই জন্য আমরা যাবো না এই ফেরিঘাটে। আমরা টিকিটটা কেটে নিয়ে যাও, লাগলে টিকিট কেটে নিয়ে এসো। আমরা হন্তদন্ত হয়ে মায়াপুর এন্ট্রান্স গেটের সামনের এই ঘাটটিতে যাই টিকিট কাটতে, যা ছিল স্বরূপগঞ্জ কৃষ্ণনগর ঘাট, কিন্তু আমাদের যেতে হতো নবদ্বীপ ঘাট, তাই কাউন্টার থেকে আর টিকিট পেলাম না। ওইদিকে ঘাটটা যাবো, আর টিকিটটা ওখানে কাটতে হবে আমাকে। আমরা মনে করেছিলাম যে নবদ্বীপ ধাম হয়তো এই দিক দিয়ে নবদ্বীপ যাওয়া যাবে, কিন্তু এই ঘাটটা সম্ভবত অন্য জায়গাতে নৌকা লেগে যাবে। আর আমরা যে দিক দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে যেতে হবে, দেখে এই সাইড দিয়ে। রাত্রিবেলা বলে হয়তো চিনতে পারবে না, তখন এখন দিন হয়ে গেছে। এখানে নবদ্বীপ লঞ্চে করে গেলে 10 টাকা ভাড়া। যেদিক দিয়ে এসেছিলাম ওইভাবেই আমরা সেম ভাবে যাচ্ছি। তখন আর একটু বেশি ঘুরেছিলাম, ওটা নৌকা দিয়ে এসেছিলাম। এখন এই দেখো লঞ্চ ঘাটে করে লঞ্চে করে যাব। আমি জানি তো এইখানে কিন্তু স্নান করার ব্যবস্থা করা আছে, টয়লেট এদিকে সব রাখা আছে। আর সামনে হচ্ছে মায়াপুর লঞ্চ ঘাট। লঞ্চে যদি আপনি যান তাহলে আপনাকে এইভাবে যেতে হবে, এইভাবে এই রাস্তা ধরে। লোয়ার একটা ব্রিজ আছে। আর যদি আপনি মানে ফেরি ঘাট নৌকার মাধ্যমে যান তাহলে ওই দেখুন ওইটা হচ্ছে নৌকার মাধ্যমে যাওয়ার রাস্তা। আমরা যেভাবে এলাম আসার সময় তো এইভাবে দেরি হয়ে গেল, একটু আগে এলি ব্যাস ঘাটে লঞ্চটা পেয়ে যেতাম। না ঠিক আছে, একটু দেরি হয়ে গেল। লোকের ভিড় দেখুন একবার মায়াপুরে আসার, এবং সবারই মাথাতে ওই তিলক। কলকাতাতেও অনেক ফেরিঘাটে আমি লঞ্চে চেপেছি, এত ভিড় হয় না। এখানে যে হারে ভিড় হচ্ছে মায়াপুরে, আসলে মায়াপুরে প্রত্যেক পায়ে পায়ে বিভিন্ন মন্দির আছে, ওই জন্য হয়তো মানে বিভিন্ন দর্শনার্থীরা এখানে মন্দিরে আসে সেই ঠাকুরকে দেখতে, বা সেই স্মৃতিসৌধ তো বলা উচিত, স্থাপত্য কারুকার্যগুলো দেখতে। সেইগুলো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মনে হয় মেন, এদিক থেকে এদিক যেটা বয়ে গেছে এটা হলো মেন। আর এই পারে আমরা যেটা গেলাম ওই দেখো, আর মানে প্রথমে যেখানে গেলাম সেটা ওইখান থেকে অত দূর, ওইটা হচ্ছে একটা আলাদা ফেরিঘাট। আর ওইখান থেকে আমাদের যেতে হবে এখন
এইটা পার হয়ে মানে এইভাবে আমরা চক্কর মারবো, এই দিকে যাবো দিয়ে ওই পারে হবো, মানে অনেকটা দূর আমাদের, হ্যাঁ অনেকটা দূর হবো। তারপরে তখন আমরা নবদ্বীপে পৌঁছাবো। লোক আসলে চাপার জন্য ব্যস্ত একবারে। ওইদিকে সিস্টেমটা ঠিক ছিল, এইদিকে সিস্টেমটা ভালো নাই। ওইদিকে যতক্ষণ না লঞ্চের লোকগুলো আগে উঠছে ততক্ষণে নতুন সবারই কিন্তু ওরা চড়াচ্ছে না, কিন্তু এইদিকে কিন্তু উল্টোটা, হ্যাঁ এইদিকে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনটা নাই। তো সেই অর্থে এই দিকের নিয়মটা ভালো না। এদিকের ওরকম হলে মানে অনেকটা মানুষের বিপদ কিন্তু কেটে যায়। পোড়ামাতলা। আমাদের এখন প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমাদের প্রথম কাজ হলো একটা হোটেল দেখে আমাদের প্রথমে খেয়ে নেওয়া, আর তারপরে একটা টুক করে ঘুরতে যাওয়া। এইমাত্র হোটেল থেকে খেয়ে এলাম। ভাগ্নে খেলো মাংস ভাত আর আমি খেলাম নিরামিষ। তো ভাগ্নে আসলে মাংস এসব ছাড়া কিন্তু খেতে পারে না, আর আমার কোনো অসুবিধা নেই। বাইরে এসেছি একটু নিরামিষ খাবো। আর আজকে ধরুন মায়াপুর ঘুরছি, তার সঙ্গে নবদ্বীপ ঘুরছি, বৈষ্ণবদের বিভিন্ন জায়গা ঘুরছি। তো সেই অর্থে আমি নিরামিষ ভোজনটাই বেশি ভালোবাসি। আমরা বেরোনো মাত্রই আমরা এখন টুকটুক পেলাম, টুকটুককে ভাড়া করে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। 5 থেকে 6টা কি 7টা মন্দির যাব, আর সেই সব মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদেরকে ভাড়া নিল মাত্র 200 টাকা। এই মাত্র আমরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করছি। ঢোকার সঙ্গে সঙ্গে বাঁ হাতে জুতো রাখার জায়গা। আর এই নাট মন্দিরটা দেখুন কত বড় নাট মন্দির। হ্যাঁ, আর একটা কথা ভুলেই গিয়েছিলাম যে এই মন্দিরটার নাম হলো রাধারানী মন্দির। তো এর ভিতরে আরেকটা জায়গা দেখাবো, গুপ্ত মন্দির। তো গুপ্ত মন্দিরটাও খুব সুন্দর, ওখানে যদিও ঢুকতে 10 টাকা নেবে। আর এখানকার মন্দিরটাও খুব সুন্দর, কত বড় মন্দির একবার নিজের চোখে দেখুন। এটা হচ্ছে রাধারানীর মন্দির এবং গৌমিতার যে মূল জন্মস্থান সেটা এইখানেই ছিল। আপনি কত বড় মন্দির রে, দেখুন একবার মন্দিরটা। কেন? এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য আপনাকে টিকিট কাটতে হবে। সামনে হচ্ছে বৃন্দাবন দর্শনের নিচে গুপ্ত মন্দির বা ঘর আছে, যেখানে আপনাকে 10 টাকা প্রতি পার্সন হিসাবে টিকিট কাটতে হবে। আমরা দুজন, তাই আমরা 20 টাকা টিকিট কেটে নিলাম। আপনারা যদি একজন হন কিংবা আরো বেশি হন তাহলে সেই হিসাবে আপনার 10 টাকা। এটা দিয়ে যাবো টিকিটটা দাও, দুজন আছে। খোলা আছে তো? কতক্ষণ খোলা থাকে আপনাদের মন্দির? এই মন্দিরটা কতক্ষণ খোলা থাকে? আমাদের রাত্রি 7টার দিকে। রাত্রি 7টা, তারপর বন্ধ হয়ে যাবে। কোথায় আছে? আমি জিজ্ঞেস করছি যে কতক্ষণ অবধি খোলা থাকে। আমাদের 7টা। চলো ভাগ্নে, চলো।
এখন আমরা যে জায়গাতে আছি সেই জায়গাটির নাম হলো গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন রাখার পিছনে একটি মহৎ কারণ ও উদ্দেশ্য আছে। এই জায়গাটিতে শ্রী নিমাই ঠাকুরের জীবনের বিভিন্ন কথা, জীবনী, দৃশ্য ও ঘটনাবলী ছবি, মূর্তি কিংবা লিখিত আকারে দেখানো হয়েছে। এইখানে এই ভিডিওতে এই অংশটি আমাদের বহুত বড় হয়ে যাওয়ার জন্যে আমরা এই ভিডিওর এই জায়গাটি অর্থাৎ গুপ্ত বৃন্দাবন জায়গাটি আমরা আপনাদের কাছে খুব ছোট করে দেখালাম। I can't see the end, but we'll see it through. একবার ঘুরে যাওয়ার পর আবার দ্বিতীয় ভুলে গেছে যে কোন দিক দিয়ে যাবো। অটল বিহারী বাবাজি মহারাজের এটা কি সমাধি মন্দির। সামনেই এটা হচ্ছে সোনার গৌরাঙ্গের একটা মূর্তি মানে মন্দির। হয়তো এখানে সোনার মানে গৌরাঙ্গটা সোনার আছে নাকি এখানে? সোনার নয় দাদা, বলা ভুল। এটা এটা একটা আপনাকে কি তো বোঝাবো, মানে এমনি মানে যেরকম বলে আমার সোনা এরকম টাইপের একটা সোনার গৌরাঙ্গ। অনেক জায়গায় থাকে তো সোনার গৌরাঙ্গ, এই জন্য জিজ্ঞেস করে নিলাম ভালো করে। এটা সোনার গৌরাঙ্গ না না, এটা নিত্যানন্দ মিলন মন্দির। ক্যামেরা অ্যালাউড না? ঠিক আছে। এখানে এই সোনার গৌরাঙ্গের যে মন্দিরটা আছে এখানে কিন্তু মাথা পিছু 5 টাকা করে চাঁদা বা দক্ষিণা যাই বলবেন তাই কিন্তু লাগে। গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ, গৌরাঙ্গ গৌরাঙ্গ। সোনার কালার পিছনে দেওয়া আছে। টিকিট নিয়ে চল। হ্যাঁ টিকিট নেয়নি, আবার কাউকে দিয়ে দেবো 10 টাকা। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হচ্ছে সরবি ছটা হাত, এই বিষ্ণু নিমায় হ্যাঁ 6টা হাত আছে। 6টা হাত? ও না সরবীজ দর্শন। হ্যাঁ সরবি দেখেছি অনেকবার, দেখলাম ওদিকেও আছে। রামের ন্যায় করেছে, রামের হাতের মতন একদিকে ধনুক আছে, একদিকে বান আছে, একদিকে লাঠি আছে। সচিমাতা বিষ্ণুপ্রিয়া। বাহ, কে থাকে এখানে? কেউ থাকে একজন। এটা হচ্ছে সচিমাতা বিষ্ণুপ্রিয়ার মন্দির। নিতাই গৌর গোবিন্দ লীলা ও বিষ্ণুপ্রিয়ার মিলন। মিলন 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 দেখে বই গ্রন্থাগার। কার বাড়ি গো? এখানে প্রত্যেকটা আসলে মন্দিরে মূর্তি একই ধরনের, ওই জন্য আর মূর্তি দেখাবার প্রয়োজন আমি অনুভব করছি না। আপনারা প্রত্যেকটি মূর্তিকে একই অনুভব করে বা একই ন্যায় মনে করে আপনারা এই জায়গাটিকে দর্শন করুন নাকি? ভালো, তাই তো? সবই তো একই মূর্তি। এটা নিমাইয়ের বাড়ি। আর ভেটির জন্য প্রতি 5 টাকা দাও।
জনপ্রতি 5 টাকা। এখানেও কিন্তু প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য 5 টাকা। পালিয়ে যেতে পারবো না। সময় যদি আপনি গাড়িতে করে আসেন, নিজস্ব গাড়ি হতে পারে, এটা ভাড়া গাড়ি হতে পারে, তবে এই জায়গাটা এই যে পার্কিং প্লেস এটা এইখানে রাখতে পারেন, 10 টাকা চার্জ। আর কোন জায়গায় রাখবেন, যে সোনার গৌরাঙ্গে আছে তার সামনেই এটাকে আপনি রাখতে পারেন। এখন আমরা চললাম পোড়া মায়ের মন্দির দেখতে। এখানে বলে 3টে মন্দির আছে, পোড়া মা, ভবতারিণী আর ভোলে বাবা, নাকি মহেশ্বরের মন্দির। এই যে বট গাছ, আর পাশে হচ্ছে পোড়ো বাড়ি, আর তারই মধ্যে দিয়ে আমাদের ঢুকতে হবে, এন্ট্রি করতে হবে। পুরো বাজারের মধ্যে ঢুকে গেলাম তো। এই হচ্ছে পোড়া মায়ের মন্দির। বাহ, মন্দিরটা একেবারে জরাজীর্ণ অবস্থা। মন্দিরটা মনে হয় আর কিছুদিনের মধ্যে টিকবে না, আমার মনে হয়। যা মন্দিরের কি করে দেখতে হবে, কি করে দেখতে হবে? 3টে এমনি দেখতে হবে। এখন মাল ইয়া হবে, ওরা হচ্ছে তো সেগুলো বন্ধ আছে। সোমবার দিন খুলবে, সোমবার খুলবে। এখন এই যে মূর্তি আবার নতুন করে এটা তো ভবতারিণী, নাকি না 3 জনেরই হচ্ছে? হ্যাঁ, আর এটা কই? শিব, হ্যাঁ শিব এই সামনে, শিব ওইদিকে আছে। আচ্ছা এটা মাত্র না, ও এইটা হচ্ছে মা পোড়া মা, আর এটা ভবতারিণী, আর শিব হচ্ছে ওনার পাশে। ও, তো পিছনেরটা হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির, আর এই সামনে এটা হচ্ছে পোড়া মা তলা। হ্যাঁ, দাদা এটা ছোট মালা মাকে দিন, এখানে মালা দিতে হয়। কামনা করে একটা ছোট মালা মাকে দিন। এই ডিজিটাল অডিওটি নিবেদন করছি বৈষ্ণবী অডিও রায়, সম্পাদনায় ব্রিজেশ সাহা। 7001319238 নমস্কার। জগৎজননী মা পোড়া মায়ের সকল বহুদিন আগের, এটা বহুদিন আগের, এবং কোনো দেখাশোনাও মনে সেইভাবে হয় না। না না এইভাবে থাকবে। হ্যাঁ, পুরো গাছ তো পুরো ঘিরে নিয়েছে, গাছ কবে কার? বহুদিন কাল পুরো গাছ তো ঘিরে নিয়েছে। এই মন্দির আর ভাঙাচোরা করতে হবে, কিছু করতে হবে, তাহলে গাছ পড়ে যাবে, পুরো গাছের পুরো দেখে। গাছ পড়ে যাবে না, মন্দিরটাই পড়ে যাবে, দোকানটা সব নষ্ট হয়ে যাবে। পুরো গাছটা উপরে হ্যাঁ। রয়েছে, সেই জন্য তাই তো। মন্দিরের উপরে গাছ, বুঝলেন তো? হ্যাঁ, বিশাল ব্যাপার। যান বুঝতে গেল বাবার মন্দির চলে গেছে। এদিকটা আবার বন্ধ হয়ে গেছে। বাহ, পোড়া মাতলা, এটা হচ্ছে শিবের মন্দির।
বাহ, বিশাল বড় মন্দির কিন্তু। হ্যাঁ, এত বড় মন্দির, এত বড় শিবলিঙ্গ আমি আগে কখনো দেখিনি। যেটা আমরা চন্দনবাটি মন্দিরে আপনাদের দেখিয়েছি সেটা হলো মুর্শিদাবাদের সব থেকে বড় শিবলিঙ্গ, কিন্তু এইটা আমার মনে হয় যে এখন বলতে পারছি না এটা ভারতের কিনা, কিন্তু এটা বিশাল বড় শিবলিঙ্গ, বিশাল বড় শিবলিঙ্গ। মানে মুর্শিদাবাদের যে চন্দনবাটির শিবলিঙ্গটা দেখিয়েছি তার 10 গুণ, কি তার 10 গুণ শিবলিঙ্গ এটা। মানে পুরো আমি ইআইএস সিস্টেম অফ করে আমি ক্যাপচার করছি, তাও দেখুন মানে পুরোটা ক্যাপচার করতেও কেমন একটু অসুবিধা হচ্ছে। এবং যদি এটাকে আপনি স্বচক্ষে দর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে এটার আয়তন বা কলেবর কত বড়। খুব তাড়াতাড়ি হারালে মনে হয় যে মন্দিরটা আরও কিছু বছর কিংবা আরও কিছু যুগ টিকে যাবে। আর একটা জায়গা দেখাবে, আরেকটা জায়গা দেখালে এই ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমাকে আরও 50 টাকা চাইছিল, কিন্তু আমি দিইনি, কেবল জায়গা দেখিয়ে দিই, কারণ এই জায়গাগুলো অত্যন্ত কাছে, ওই জন্য আমি আর বললাম, আমিও বললাম যে একটু দেখিয়ে দিন। আর সব থেকে বড় কথা কি জানেন, আমরা গাইডের অভাব। সঠিক গাইড যদি আপনি না পান তাহলে কিন্তু দেখা হবে না। কিন্তু আমি দেখছি এখানকার আগেও মায়াপুরে একটা টোটো করেছিলাম টিঙ্কু দার, তো ওরও উনিও বেশ গাইড করেছিলেন আমাকে, আমার সঙ্গে সঙ্গে গিয়ে গোটাটা ঘুরে দেখালেন। এই দাদা কিন্তু গোটাটা ঘুরে আমাদের সঙ্গে সঙ্গে গিয়ে ঘুরে দেখালেন। এবার আমরা যাচ্ছি, কত ফুটের ওটা চৈতন্য মহাপ্রভু? 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর মূর্তি বা অবয়ব বলছে যেটাকে, সেই অবয়বটা আমরা এখন দর্শন করতে যাচ্ছি। এখন আমরা এসেছি 60 ফুটের গৌরাঙ্গর মূর্তি দেখতে। দেখি গুহার ভিতর দিয়ে বলছে যেতে হবে, এখন বলছে ভিডিও ক্যামেরা অ্যালাউড না। এখন কিন্তু বাইরে কিছু লেখা নাই, দেখি ভিতরে কত দূর করতে করা যাবে না ভিতরে। লেখা আছে কিন্তু, তাই নাকি? তাই তো এসো ভিতরে এসো। ওরা বলছে মোবাইলে করতে দেবে, ক্যামেরাতে করতে দেবে না। কি জ্বালা বললো, মোবাইলে কি এমন আছে, ক্যামেরাতে কি এমন আছে? মোবাইলে করলেও এটা রেকর্ড যাবে, মোবাইলে ভালো ফ্যাসিলিটি আছে। এখন আর সেই মোবাইল নাই মানুষের যে মোবাইলে করা যাবে না, মানুষকে বোঝানোই সম্ভব না। মানুষের বিভিন্ন ধরনের মেন্টালিটি থাকে, আর বলছেন কেমন করছে, বলছেন তো চুরি করে নেওয়ার মতো। ওখানে দেখো জগন্নাথ দেব ঘোড়ার গাড়িতে বসে আছে, আর সারথি কিন্তু রথ চালাচ্ছে। এখানে চৈতন্য মহাপ্রভু কোন এক মরে যাওয়া মৃতপ্রায় শিশুকে, কেউ মরে যাওয়ায় শিশু, তাকে বাঁচাচ্ছে। এখানে চিড়িয়াখানার আদল একটা তৈরি করা হয়েছে, কিংবা শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে বিভিন্ন গরু, সিংহ, হ্যাঁ এরকমই কিছু একটা, মানে কিছু একটা তৈরি করে রেখেছে। এটাই হলো কথা, আর কিছুই না। পিছন থেকে দেখো কত বড়।
হ্যাঁ 60 মানে 60, এটা মোটামুটি শেষের দিকে চলে এসছে। ভালো লাগছে দেখতে। সব থেকে কিন্তু আমার পিছনের এই স্ট্যাচুগুলো সব থেকে দেওয়া এদিক থেকে হচ্ছে চোখ ফিরাতে পারছি না। এখন আমরা দাঁড়িয়ে আছি অরিজিনাল নিমাইয়ের জন্মস্থানের অর্থাৎ জন্ম ভিটের ঠিক বাইরে, আর এটাই হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এক্ষুনি জানতে পারলাম যে ওটা মানে যেটা মায়াপুরে নিমাইয়ের জন্মস্থান বলে খ্যাত আছে, সেটা আসলে পরে কৃত্রিমভাবে তৈরি করা, কিন্তু আসল যে প্রধান জন্মস্থান সেটা নবদ্বীপের এই জায়গাতে। এখন কতটা কার মধ্যে সত্যতা আছে জানি না, কিন্তু এখানে লেখা আছে অবশ্য প্রাচীন মায়াপুর নবদ্বীপ। আর আমাদের ড্রাইভার সাহেব উনিও বললেন যে এই জায়গাটা নাকি আগে মানে মায়াপুর নামে খ্যাত ছিল, কিন্তু বর্তমানে এই জায়গাটা আর মায়াপুর নয়, নবদ্বীপ হয়ে গেছে। এবং আমাদের এখন যেটাকে আমরা মায়াপুর বলি, মানে আগে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম, তো সেই জায়গাটা হচ্ছে মিয়াপুর, যেটা অপভ্রংশ হয়ে কিংবা চেঞ্জ হয়ে গিয়ে কোনোভাবে যাই হোক, যে কোনো ভাবেই হোক প্রভাবিত হয়ে সেটা চেঞ্জ হয়েছে এবং সেটাকে মায়াপুর নামে খ্যাত করেছে। ক্যামেরা বলছে এটাই ভালো। কি বলছে, মন্দিরে মোবাইল ব্যবহার করবেন না, অন্য সব জায়গাতে মোবাইল ব্যবহার করুন। এটা হচ্ছে মন্দির, ভিতরে ঠাকুরের মূর্তি আছে, ওই ছবিটা তোলা বারণ, কারণ ছবি যদি আপনি তোলেন তাহলে আপনাকে সেবা দিতে হবে, তো সেই হিসাবে ওটা বারণ, আদারওয়াইজ কোনো কারণ নাই। কিন্তু কেউ যদি মনে করে যে আমি রুখবো কিংবা একটু পাকামো করবো, তাহলে কিন্তু সে সেটা করতেই পারে, তাতে কোনো আমাদের করার কিছু নাই। দেখো এই খড়ের চাল আমি দেখেছি, আমার মার বাড়িতে আছে খড়ের চাল দেখার জন্য কিছু নাই, কিন্তু জায়গাটা দেখা হলো প্রধান কাজ। তাহলে নবদ্বীপের সবকটা ভিডিওই আপনাদের দেখালাম, সবকটা জায়গা প্লেস যতগুলো আমার দ্বারা সম্ভব টুকটুক ভাড়া করে আমি পুরোটা দেখাবার চেষ্টা করলাম। আর আজকের কিছু নাই, সোজা এখন এই সামনের ঘাট থেকে একটা নৌকা করবো, যে সোজা চলে যাব আমার হোটেলে, আর ওখানে কিছুক্ষণ থেকে আবার অন্য একটা জায়গা ঘোরার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। নবদ্বীপের এই ভিডিও আজকে এতদিন পর্যন্ত, ধন্যবাদ।